এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কর্ণাটকের কুন্নুর বলে একটা জায়গা আছে, সেখানকার একটা ঘটনা। সেখানে হনুমন্ত বলে একজন টেলার ছিল। সে জাতিতে মারাঠি ছিল। তার দুটো ছেলে ছিল। তো তার যে বড় ছেলে, তার নাম ছিল রাজু। তো তাকে বেশি দূর সে পড়াশোনা করাতে পারেনি। 12 পাস করার পরেই তাকে নিজের সাথে টেলারিংয়ের কাজে লাগিয়ে দিয়েছিল। তো সেখানকার বাজারে তাদের টেলারিংয়ের দোকান ছিল। বাবা আর ছেলে একসাথে দুজন কাজ করত। তো যখন ছেলেটা দোকানে থাকতো, তো প্রত্যেক দিন তাদের দোকানের সামনে দিয়ে স্কুলের বিভিন্ন ছেলে মেয়েরা যেত। তো একটা মেয়েকে তার মনে মনে খুব পছন্দ হয়েছিল, মানে ভালো লাগতো। সে রোজ অপেক্ষা করতো যে মেয়েটা কখন তার দোকানের সামনে দিয়ে যাবে। সেই মেয়েটা 12-এ পড়ত। তো রোজই সে অপেক্ষা করত, মেয়েটা যাতায়াত করত। একদিন সেই মেয়েটা রাজুর দোকানে আসে একটা জামা সেলাই করতে। তো রাজুর তো খুব ইচ্ছা তার সাথে কথা বলবে, কিন্তু যখন সে রসিদটা লিখছে তো জিজ্ঞেস করে, তোমার কী নাম? তো মেয়েটা বলে, রঘু লেখো। তো সে রঘু লেখে আর অবাক হয়ে জিজ্ঞেস করে যে, তোমার নাম রঘু? তো মেয়েটা খুব হেসে বলে, মেয়েদের কখনো নাম রঘু হয়? আমার নাম হচ্ছে গৌরী। তো বলে, তোমার তো এত সুন্দর নাম, তাহলে তুমি কেন গৌরী লিখতে বলছো না, কেন রঘু লিখতে বলছো? রঘু কে? তখন সে বলে, আমার মামার নাম রঘু। তো প্রথম দিন কিন্তু এতটাই কথা হয়। তারপরে রসিদটা রাজু তার হাতে দিয়ে দেয়, আর 4 দিন পরে জামাটা নিয়ে যাওয়ার একটা ডেট দেয়। 4 দিন পরে ডেট দিলেও কিন্তু সে তার পরের দিন থেকেই জামাটাকে রেডি করে প্রত্যেক দিন ওয়েট করছে যে মেয়েটা আবার কখন নিতে আসবে। মেয়েটা কিন্তু 4 দিন পরে আসেনি। মেয়েটা পুরো 1 সপ্তাহ পরে, মানে রাজুকে আরও অনেকটাই অপেক্ষা করাবার পরে মেয়েটা এসেছিল দোকানে। মেয়েটা যেদিন দোকানে এসেছিল, আসার পরে সে মেয়েটাকে জামার প্যাকেটটা দিয়ে দেয়। সে ভেবেছিল অনেক কথা বলবে, নিজের বিশেষ করে মনের কথাগুলো বলবে, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ সেই সময় রাজুর বাবা যে হনুমন্ত, সেও দোকানে ছিল। তো রাজু জামা কাপড়টা দিয়ে দেয় আর সেই মেয়েটা টাকা দিয়ে চলে যায়। মেয়েটাও কিন্তু একটু একটু বুঝতে পারছিল যে রাজু তাকে কিছু বলতে চায়, কিন্তু দুজনের মধ্যে সেদিন আর কোনো কথাই হয় না। তো এখন বলে রাখি, মেয়েটার বয়স হচ্ছে 17 আর রাজুর বয়স হচ্ছে 22। আরও একটা কথা, সেটা হচ্ছে যে রাজু হচ্ছে মারাঠি আর মেয়েটা মানে গৌরী হচ্ছে কন্নড়। তারপর থেকে যখনই মেয়েটা দোকানের সামনে দিয়ে স্কুল যেত বা স্কুল থেকে ফিরতো, সব সময় সে রাজুর দোকানের দিকে তাকাতো বা দুজন চোখে চোখে নানা রকম কথাও বলতো। মাঝে মাঝে মেয়েটা হাসতো, তো রাজু সেদিনটা তার মনটা ভালো হয়ে যেত মেয়েটা হাসলে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর রাজু একদিন মনে মনে সাহস আনে আর মনে মনে ঠিক করে যে সে আজকে ওই মেয়েটার স্কুলের সামনে যাবে নিজের বাইকটা নিয়ে। তো সে সেটাই করেছিল। মেয়েটা যখন ছুটির সময় স্কুল থেকে বেরিয়ে যখন রাজুকে দেখে, সে অবাক হয় আর হাসে। তারপরে রাজু একটু চোখের ইশারায় বলে যে তাকে একটু দাঁড়াতে। তো মেয়েটা নিজের বন্ধু বান্ধবদেরকে বাই বলে তারা একটু এগিয়ে যায় আর সে চলে আসে রাজুর কাছে। রাজু নিজের বাইকে তাকে বসতে বলে। তো মেয়েটা পেছনে বসে। রাজু তাকে নিয়ে একটু দূরে চলে যায়। মেয়েটা বলে, না, দূরে গেলে তো হবে না, আমার দেরি হয়ে যাবে, আমি বাড়ি যাব, আমার মামা আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। তো প্রথম দিনে তারা কথাবার্তা হয় এটুকুই। রাজু বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি। মেয়েটা বলে, আমিও বুঝতে পেরেছি। তারপরে মেয়েটা বলে যে মেয়েটার বাবা মারা গেছে, তাই জন্য সে নিজের মা আর বড় দিদির সাথে মামা বাড়িতে এসে থাকে। আর দিদি তার বিএসসি পড়ছে আর সে এখন 12-এ পড়ে। তো এইসব কথাগুলো শোনার পরে রাজু তাকে খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই আবার তাকে সেই বাড়ির কাছাকাছি ছেড়ে দিয়ে আসে। এইভাবে কিন্তু এবারে দিন কাটছিল। মাঝে মাঝেই তারা ফোনে কথাও বলছিল, দেখাও করছিল। এই সমস্ত ব্যাপারগুলো যেমন চাপা থাকে না, তো এই ঘটনাটাতেও সেটাই হয়েছিল। নীলকণ্ঠ বলে একজন লোক ছিল, সে গৌরীর যে মামা ছিল রঘু,
তার পরিচিত ছিল। নীলকান্ত কিন্তু ওই বাজার এলাকায় একটু গুন্ডা টাইপের মানুষ ছিল। সে একদিন রাজুর বাইকে বসে থাকতে দেখে গৌরীকে। তো সে তার ব্যাপারটা ভালো লাগেনি। সে গিয়ে গৌরীর মাকে বলে। গৌরীর মা বুঝতে পারে ব্যাপারটা, যে তাহলে মেয়ে মাঝে মাঝে যে ফোন কলে এত হেসে হেসে গল্প করে, তাহলে এই ছেলেটার সাথেই করে। তো সে মেয়েকে বলে যে তুই আজকাল কেন রাজু টেলারের সাথে ঘুরতে শুরু করেছিস, এরকম করিস না। সে বলে না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মা তো বুঝতেই পারছিল। মা খুব শাসন করে মেয়েকে, নিজের ভাইকে মানে রঘুকেও বলে। রঘু ভীষণ রেগে যায়। এবার রঘু কিন্তু ওর দোকানে, রাজুর দোকানে তাকে বোঝাতে যায়, ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই ধরনের কাজ আর যেন না হয়, কারণ আমি একদম সহ্য করব না যে আমার এরকম 12 ক্লাসে পড়া ভাগ্নি এরকম একটা টেলারের সাথে ঘুরে বেড়াবে। এইসব বলে কিন্তু সে বুঝিয়ে সুঝিয়ে সে চলে যায়। কিন্তু তারপরেও রাজু আর গৌরী দমে যায়নি। ওইভাবেই তারা মাঝে মাঝেই দেখা করছিল, ঘুরছিল, কথা বলছিল, এগুলো চলতেই থাকে। এবার রঘু আর রঘুর দিদি দুজনে মিলে ঘটনাটা জানায়। সেই যে বললাম পাড়ায় একটা গুন্ডা টাইপের মানুষ ছিল যার নাম নীলকণ্ঠ ছিল, তো তাকে গিয়ে ব্যাপারটা জানায়। নীলকণ্ঠ এবার দোকানে যায়, রাজুকে আর রাজুর বাবাকে দুজনকেই বকাবকি করে, বলে যদি তারা এই ব্যাপারটা থেকে পিছিয়ে না আসে তাহলে কিন্তু তারা একটা মিথ্যা কেস দিয়ে রাজুকে জেলে দিয়ে দেওয়ার মতো ক্ষমতা সে রাখে। তারপরে কিন্তু রাজু এবার সত্যি সত্যি একটু ভয় পেয়ে যায়। রাজুর বাবা ব্যাপারটা বোঝে, তার মনে হয় যে সে মেয়েটার বাড়ি যাবে। তো রাজুর বাবা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গৌরীর বাড়ি যায় গৌরীর মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে। সে বলে যদিও আপনার মেয়ের এখনও 18 হয়নি, কিন্তু আমি চাইছি যে আমার ছেলের সাথে আপনাদের মেয়েরই বিয়ে হোক কিছুদিন পরে, 18 হয়ে যাওয়ার পরে। তো গৌরীর যে মামা ছিল সে অপমান করে রাজুর বাবাকে আর মাকে বের করে দেয়। কারণ কি বলে যে আমাদের আর তোমাদের জাতি কিন্তু আলাদা, আর অন্য জাতিতে আমরা কোনোভাবেই বিয়ে দিতে রাজি নয়। আর এদিকে গৌরীর মা বলে যে আমার এখনও বড় মেয়ে আছে, সে বিএসসি পড়ছে, আর এই মেয়ের তো বয়স কিছুই হয়নি, আমরা এর সাথে এখন কোনোভাবেই বিয়ে দিতে পারবো না, আর কোনো দিনই বিয়ে দিতে পারবো না। তো রাজুর মা আর বাবা দুঃখের সাথে ফিরে চলে আসে। এবার কিন্তু গৌরীর স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ গৌরী স্কুলে গেলেই হয়তো রাজুর সাথে দেখা হবে, আবার কথা হবে, ব্যাপারটা অনেক বাড়বে। তো তারা চাইছিল না যে এই ব্যাপারটা বাড়বে। তো এইভাবে কিন্তু দুজনের দেখা হওয়া প্রায় বন্ধই হয়ে যায়। এবার ঘটনাটা বেশ কিছুদিন হয়ে গেছে। এখন একদিন রাজু কোনো রকমে একটা কল করে গৌরীকে। গৌরী রিসিভ করে, গৌরীর বাড়িতে কেউ ছিল না। তো সে রিসিভ করে বলে যে এখান থেকে চলো আমরা পালিয়ে দূরে কোথাও চলে যাই। কারণ রাজুও খবর পেয়েছিল যে গৌরীর জন্য ছেলে দেখা হচ্ছে, মানে গৌরীর দিদিকে রেখেই গৌরীর বিয়েটাই তারা আগে দিয়ে দিতে চাইছে। এবার গৌরী আর রাজু দুজনে মিলে ঠিক করে যে তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। একদিন একদম গভীর রাতে গৌরী নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। রাজুর কাছে নিজের জমানো 50,000 টাকা ছিল, সেই টাকাটা ছিল রাজুর সাথে, আর সঙ্গে ছিল গৌরী। রাজু আর গৌরী নিজেদের বাড়ি থেকে পালিয়ে কর্ণাটক থেকে কয়েকশো কিলোমিটার দূরে দিল্লি চলে যায়। দিল্লিতে একদিন তারা থাকে, থাকার পরে তারা যে কোনোভাবে আগ্রা যেতে চাইছিল, কারণ রাজু আগ্রা মানে তাজমহল, তাজমহল মানে শাহজাহানের প্রেমের একটা প্রতীক। এই গল্পটা সবসময় রাজু গৌরীকে শুনিয়েছিল। তো তারা বলেছিল যে প্রেমের শহর আগ্রা, সেখানে গিয়ে আমরা নিজেদের সংসার শুরু করব, আর আশা করি বাড়ির কোনো লোকজন আমাদেরকে ওখানে খুঁজতে যেতে পারবে না। তো ওরা করেছিল তাই। 10 অক্টোবর 2023-এ তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে আগ্রাতে ঈদগাহ বলে একটা স্টেশনে তারা নামে তাজ প্যালেস বলে একটা হোটেলে 304 নম্বর রুমটা বুক করে, আর রেজিস্টারে সে নাম লিখিয়েছিল যে সে আর গৌরী হচ্ছে তার বন্ধু। তারপরে তারা সেখানেই ছিল। ওই হোটেলে তারা মোট 3 দিন ছিল। তারা আশেপাশে সব জায়গা ঘুরেছিল,
আগ্রা ঘুরেছিল। আগ্রা তাজমহলের সামনে বসে তারা প্যাক করা খাবার খেয়েছিল। 10 অক্টোবর রাতে তারা বাইরে থেকে খাবার প্যাক করে নিজেদের হোটেলে ফিরেছিল। যে অটোওয়ালা তাদেরকে নিয়ে এসেছিল তাকে বলেছিল যে কাল সকালে আবার আমরা ঘুরতে যাব, তুমি কিন্তু রাইট টাইমে আমাদের হোটেলে চলে এসো। তো নেক্সট ডে অটোওয়ালা আবার এসছিল গৌরী আর রাজুকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সে বারবার যখন তাদের রুমে নক করে কিন্তু রুমটা খোলেনি, সে গিয়ে ওখানকার হোটেলের যে ম্যানেজার আছে তাকে জানায়। ম্যানেজার আসে, হোটেলের টিম আসে, সবাই মিলে চেষ্টা করেও দরজা খোলাতে পারেনি। তখন তারা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, তখন পুলিশ যখন দরজাটা খোলে তো দেখে যে দুটো প্রাণহীন দেহ, মানে একটা রাজু আর একটা গৌরী, দুজন খাটের ওপর শুয়ে রয়েছে। তাদের সাথে একটা কন্নড় ভাষায় লেখা সুসাইড নোট পাওয়া যায়। তাতে তারা লিখেছিল যে তারা মারা যাচ্ছে, আর তাদের সমস্ত পরিচয় লিখেছিল। আর তাদের মারা গেছে যে সেটার জন্য দায়ী একমাত্র সেই যে তাদের পাড়ার গুন্ডা নীলকান্ত, সে। আর বাড়ির লোকেদের তাতে কোনো দোষ নেই। আর তার বাড়ির লোকেদের কাছে তারা ক্ষমাও চেয়ে নিয়েছে। আর পুলিশকে বারবার বলেছে যে তাদের মৃত্যুর জন্য যেন তাদের বাড়ির লোকজনকে বিরক্ত না করা হয়। তারা স্বেচ্ছায় মারা যাচ্ছে আর তারা অমর হতে চাইছে। যেমন শাহজাহান আর মুমতাজের নাম সারা বিশ্বে অমর হয়ে আছে, তারা সেই জন্য এই শহরটাকেই বেছে নিয়েছে তাদের একসাথে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য। মেয়েটার হাতে লেখা আছে আই লাভ ইউ রাজু। আর যে সুসাইড নোটটা ছিল তাতে একটা ফোন নম্বর লেখা ছিল। ওই ফোন নম্বরটাতে ফোন করা হয়। তো অমৃত বলে একটা ছেলে ফোনটা ধরেছিল। সে ছিল রাজুর প্রতিবেশী, মানে নিজের কোনো বাড়ির লোকজনের ফোন নাম্বার তারা লেখেনি। তো অমৃতকে যখন জিজ্ঞেস করা হয় সে রাজুকে চেনে কিনা, সে বলল হ্যাঁ সে রাজুকে চেনে। রাজু কাছাকাছির একটা মেয়ে গৌরীকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, তাই দুই ফ্যামিলিদের মধ্যে একটু রাগারাগি এইসব চলছে। তখন তাকে জানানো হয় যে রাজু আর গৌরী দুজনেই আগ্রাতে মারা গেছে, তাদের যেন বডিটা নেওয়ার জন্য তার বাড়ির লোকজনরা আসে। গৌরীর মামা আর গৌরীর মা দুজনেই অস্বীকার করেছিল যে তারা গৌরীর বডি নেবে না, কারণ কি যেদিন গৌরী তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে সেদিন থেকেই তারা ধরে নিয়েছে যে গৌরী মারা গেছে। আর রাজুর বাবা নিজের ছোট ছেলেকে নিয়ে এসেছিল আগ্রাতে, তো দুজনের বডিটা নিয়েই কিন্তু তাদের অন্তিম দাহটা আগ্রাতেই করা হয়েছিল। আর রাজু আর গৌরী দুজন একসাথে বাঁচতে পারেনি, কিন্তু তাদের দুজনের চিতা একদম পাশাপাশি কাছাকাছি সাজানো হয়েছিল। তারপর তাদের দুজনের দাহ সংস্কার করে দেওয়া হয়েছিল। এই হলো রাজু আর নাবালিকা গৌরীর প্রেমের গল্প।